লাগাতার হিন্দু সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণ, অত্যাচার, নিপীড়ন, আর তার মাঝেই বেকায়দা বাংলাদেশ, বিপর্যস্ত পরিস্থিতি। বারংবার লাগাতার 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়েছিলেন, তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের আজ দ্বিতীয় সপ্তাহ, কিন্তু বিপর্যস্ত বাংলাদেশের আবারও বাড়াবাড়ি। গতকাল দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে একটা রফাসূত্র, সমাধান সূত্র তা নিয়ে আশা রাখা হয়েছিল, কিন্তু তারপর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বাংলাদেশের বাড়াবাড়ি সামনে আসছে। তাই এবার কি ভারত জিরো টলারেন্স দেখাবে? জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। দু দেশের মধ্যে হয়েছে বৈঠক, ভারতও আশাবাদী, কিন্তু বাংলাদেশ এখনো মৌলবাদীদের হাতেই। রাজধানীর রাজপথ সহ দেশ জুড়ে চলছে জঙ্গিদের দাপাদাপি। প্রকাশ্যে নিষিদ্ধ আইসিসের পতাকা নিয়ে হুঙ্কার। শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামাতের বারবারন্ত নয়, এবার হুজি, জায়েজ থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন, তারা নিজেদের মধ্যে এবার ক্ষমতা কায়েমের লড়াইয়ে মত্ত হয়েছে। গজওয়া হিন্দের নামে ভারত দখলের হুমকি, কতটা সতর্ক ভারত, কি অবস্থা রয়েছে দেশের আকাশ সুরক্ষা, সব মিলিয়ে রাজধানীর রাজপথ সহ দেশ জুড়ে জঙ্গিদের দাপাদাপি বাড়ছে, ক্রমশ কাঠপুতলে পরিণত হয়েছে মোহাম্মদ ইউনূস। এবং একই সঙ্গে এই অন্তর্বর্তী সরকার যে আশা প্রতিশ্রুতি দিয়ে সরকারে দায়িত্বে এসেছিল, আজ সেখানে শুধুই মানুষের কান্নার রোল, আর একের পর এক শুরু হয়েছে গন্ডগোল। বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি, এখানে বিপর্যস্ত বাংলাদেশের বাড়াবাড়ি কোনো অংশে কমছে না। আবারও গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই এই জঙ্গি নেতার হুমকি, হুঁশিয়ারি, তা নিয়ে প্রশ্ন উঠছে, কি চাইছে তারা, আর ভারত কতটা জিরো টলারেন্স দেখাবে এবার। জিরো আরে বোঝার চেষ্টা করবো সব মিলিয়ে। এই নিয়েই ধারাবাহিকভাবে নজর রাখছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপর যেভাবে হাসিনার দেশ ত্যাগ, আওয়ামী লীগের সরকারের পতন, তারপর কিভাবে অন্তর্বর্তী সরকার গঠন হলো, প্রত্যেকটা মুহূর্তে দর্শকদের আপডেট দিয়েছে। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ বাংলাদেশের এই ভয়ঙ্কর বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে তাদের বাড়াবাড়ি কোনো অংশে কমছে না। সত্যজিৎ, চিকেন নেক থেকে শুরু করে মিসাইল ফ্যাক্টরি, একের পর এক পদক্ষেপের কৌশল, ইসরায়েলের সঙ্গে, তুরস্কের সঙ্গে নানা রকম চুক্তি, সবকিছুর পর এই জঙ্গিদের দাপাদাপি আর বাড়াবাড়ি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সত্যজিৎ? একদম অভিজ্ঞপূর্ণ বিষয় তুমি বলছো, এবং নির্দিষ্টভাবে আমরাই তো দর্শকদের বারে বারে তুলে এনেছি, দেখিয়েছি যে কিভাবে বাংলাদেশ জুড়ে ড্রোন ফ্যাক্টরির তৎপরতা চলেছে, মিসাইল ফ্যাক্টরি করছে পদ্মার, অর্থাৎ নির্দিষ্টভাবে ঢাকার বিভিন্ন অংশে। এই ছবি আমরাই দেখিয়েছি, এবং নির্দিষ্ট যে ছবি উঠে আসছে তাতে যে বিপজ্জনক ছবিটা উঠে আসছে তা হলো যে আমরা যখন ভারত, আমরা বড় রাষ্ট্র, আমরা অনেক দায়িত্বশীল এবং আমরা আশাবাদী, এবং সেই আশার কারণে আমরা নির্দিষ্টভাবে যেটা ভেবেছি যে আমাদের তরফে বিদেশ সচিব বিক্রম মিশ্র তিনি গেছেন, আমাদের তরফে পজিটিভ মেসেজ দেওয়া হয়েছে, সদর্থক বার্তা দেওয়া রয়েছে, এবং মোহাম্মদ জসিমউদ্দিন থেকে মোহাম্মদ ইউনূস প্রত্যেকেই কথা বলেছেন। এবং তুমি যেটা বলছিলে, কাঠপুতুল একটি সরকার, সত্যি কি কাঠপুতুল? হয়তো তাই। তার কারণ যখন এই কূটনৈতিক স্তরে, এই ডিপ্লোম্যাটিক ওয়েতে যে আমাদের কনভারসেশন চলছে, সেই সময় যে ছবি উঠে আসছে বাংলাদেশ জুড়ে, সেই ছবিটা কি? সেই ছবিটা হলো একটা ভয়ঙ্কর ছবি। তুমি দেখবে যে গত রাত থেকে হয়তো সেই সময় বিক্রম মিস্ত্রি ঢাকা ছাড়তেও পারেননি, বা কূটনৈতিক যে আবহ তৈরি হয়েছে তার জন্য যে জয়েন্ট প্রেস ব্রিফ চলছে, সেই সময়ের আশেপাশেই আমরা কি দেখছি আমরা যে সিলেট, অর্থাৎ অসমের করিমগঞ্জ সংলগ্ন বাংলাদেশের সিলেট অংশ, সেখানে গজওয়া হিন্দের ডাক দেওয়া হচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি, অর্থাৎ গজওয়া হিন্দের অর্থ হচ্ছে ভারত দখলের হুমকি, এবং সেখানে ঘোড়ার পিঠে চেপে একদম কট্টরবাদীরা, জঙ্গিরা তারা বেরিয়ে পড়েছে। গজওয়া হিন্দের ডাক দিয়ে হাতে সারা বিশ্বে নিষিদ্ধ ঘোষিত আইসিসের পতাকা রয়েছে। শুধু তাই নয়, কাক ভরে ঢাকা অর্থাৎ রাজধানী, সেখানে স্কেটিং করছে আইসিসের পতাকা নিয়ে। অর্থাৎ সেই দিনকে চলে এলো যখন জঙ্গি স্কেটিং করছে আইসিসের পতাকা নিয়ে, সেই ছবি গণমাধ্যমে, নির্দিষ্টভাবে সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, এবং তা দেখতে আমরা বাধ্য হচ্ছি। কোনো রাজধানীর বুকে জঙ্গি আবার আইসিসের মতো নিষিদ্ধ গোষ্ঠীর পতাকা নিয়ে স্কেটিং করে নাকি? পৃথিবীতে কোথাও দেখিনি। বাংলাদেশের যে সমস্ত কট্টরবাদীরা ভারতকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করছে, একটি পতাকা দেখান যেটা সারা বিশ্বে নিষিদ্ধ। পরিবর্তে আমরা দেখাচ্ছি, আমাদের বাংলাদেশে যারা ফলো করছেন, যারা বিভিন্ন মন্তব্য করছেন, তারা দেখে নিন যে সারা বিশ্বে আইসিস এর নিষিদ্ধ গোষ্ঠী,
রাষ্ট্রসংঘ থেকে সমস্ত এই পতাকাকে নিষিদ্ধ করা হয়েছে, এই গোষ্ঠীকে নিষিদ্ধ করা হয়েছে, তারপরও বাংলাদেশ জুড়ে এই পতাকা নিয়ে গজওয়ায়ে হিন্দের ডাক দিচ্ছে, অর্থাৎ এই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে ইতিমধ্যে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, একেবারে গোপনীয় তথ্য, তা হলো যে ইতিমধ্যে বাংলাদেশ আর্মিকে সজাগ রাখার জন্য হাই অ্যালার্টে রাখা হয়েছে। এরপর হয়তো বিস্তারিত তথ্যগুলো জানতে পারলে দর্শকদের জানাবো। সিলেট এয়ারবেসকে হাই অ্যালার্ট মুডে রাখা রয়েছে এবং নির্দিষ্টভাবে এই সমস্ত প্রক্রিয়া, অর্থাৎ হঠাৎ করে কেন এই তৎপরতা সেটাও বোঝা যাচ্ছে না। দ্বিতীয়ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন ভারত বারে বারে বার্তা দিচ্ছে যে আমরা তোমাদের সঙ্গে আছি এবং সেখানকার যে মানবকেন্দ্রিক যে বিভিন্ন বিষয় তার সঙ্গে আমরা থাকতে চাই, তখন যে বিষয়টা উঠে আসছে সেই বিষয়টা হলো যে ভারতের প্রতি তাদের এই মারাত্মক যে ঔদ্ধত্য, সেই ছবিটা বারে বারে আসছে। এবং তুমি দেখবে নির্দিষ্টভাবে যে ব্যান্ডউইথ যেটা দিলে ইতিমধ্যে চট্টগ্রামের বহু মানুষ উপকৃত হয়েছেন, বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছেন, যেটা একেবারে আখড়াউট থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত যে কেবল ফাইবার অপটিক্স বিস্তৃত রয়েছে, সেটাও ইউনুস সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের সুবিধা কী ছিল? এই ডেটা ট্রান্সমিশন হলে আমাদের 7 সিস্টার নর্থ ইস্টের যে রাজ্যগুলো, সেখানে অনেক সহজে আমরা নেটওয়ার্ক পৌঁছতে পারতাম। ইতিমধ্যে সরকার, অর্থাৎ ইউনুস গভর্নমেন্ট, সেটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সেই সরকারের তরফেও যে পদক্ষেপ তা নিয়ে ভূমিকা রয়েছে। এই অবস্থা তোমাকে প্রথম বলবো যে আগামী 28 বা 29 ডিসেম্বর এই সময়সীমার মধ্যে বা ডিসেম্বরের মধ্যেই যে কোনো একটা সময় ইতিমধ্যে নোটাম জারি করা হয়েছে। ভাইজ্যাক সংলগ্ন অংশে আমরা ব্রহ্মস মিসাইল, এই মিসাইলের একটা আমরা পরীক্ষা করতে যাচ্ছি 800 কিলোমিটার রেঞ্জে। ইতিমধ্যে গোটা এরিয়াটায় নোটাম জারি করার পরিপ্রেক্ষিতে একটা সোজা বার্তা গেছে পাকিস্তানের কাছে এবং অন্যান্য দেশের কাছেও যে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার নয়, কারণ বঙ্গোপসাগরে শেষ কথা বলবে ভারতবর্ষই। যে কোনো জাহাজ ঢুকবে বেরোবে সেটা বোধহয় হবে না, কারণ আমরা K4 মিসাইল কদিন আগেই উৎক্ষেপণ করেছিলাম সফলভাবে, যেটা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে যেতে পারে। এরপর আমরা করছি ব্রহ্মস এবং এ মাসের মধ্যে হবে নোটাম জারি করা হয়েছে। যে প্রশ্ন উঠে আসছে অভিক, সেই প্রশ্ন হলো যে বাংলাদেশের আর্মিকে যখন হাই অ্যালার্টে রাখা হয়েছে, যখন সেখানে জঙ্গি গোষ্ঠী রাস্তায় খুল্লা ঘুরছে, তখন ভারতবর্ষের ডিফেন্স কোন জায়গায় আছে? গতকালই আমরা জানিয়েছিলাম, আজও বলছি, আবারও বলবো যে ভারতবর্ষের যে আকাশ সুরক্ষা, কারণ যেটা আমাদের কাছে যে বক্তব্য এসে পৌঁছচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে ইতিমধ্যেই নাকি জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে। সেই বক্তব্য বলছেন সেখানকার যে বাংলাদেশের নাগরিক নিঝুম মজুমদার, কি বলছেন তিনি সেখানকার গণমাধ্যমে, সেই বক্তব্য দর্শকদের শোনাবো। সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাসচোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে। ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। তো আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে, আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে। এই যে মেজর জিয়া, যার সাক্ষাৎকার এখন প্রকাশ হচ্ছে, যে ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিচ্ছেদ করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে। সত্যি এই যে শুনলাম, এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় তো স্পষ্ট, হুজিকে 2005 সালে নিষিদ্ধ ঘোষণার পর 2024-এ এসে এই আলোচনা হচ্ছে যে তাদের বারবারন্ত, তাদের অনেককে যাদের জেলবন্দি ছিল ছেড়ে দেওয়া, জামাত, হুজি, জেইস থেকে শুরু করে বহু জঙ্গি সংগঠন, তাদেরকে মদত দেওয়া হচ্ছে প্রচ্ছন্নভাবে না একেবারে প্রত্যক্ষভাবে। এক্ষেত্রে দাঁড়িয়ে আখেরে এই অন্তর্বর্তী সরকারের হাত থেকে যেটুকু নিয়ন্ত্রণ ছিল সবটাই যে চলে যাচ্ছে, এটা কি তারা উপলব্ধি করছে না? এক, আর দ্বিতীয়ত তোমার কথার সূত্র ধরে বলবো, ভারত এখনো পর্যন্ত গতকালের দ্বিপাক্ষিক বৈঠকেও যে বার্তা দিয়েছে, এই সহনশীলতা দেখানো ভারতের, বাংলাদেশকে যদি ভারত আমদানি রপ্তানি বা অন্যান্য ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেয়, তাদের কি পরিণতি কয়েক মুহূর্তে হবে সেটা তারাও জানে হয়তো। তাও ভারতের এই সহনশীলতাটা কি ওরা দুর্বলতা বলে মনে করছে? দেখো, দুর্বলতার জায়গায় নেই, কারণ তোমাকে বলে রাখবো যে ভারতবাসী হিসেবে আমার তোমার প্রত্যেকের জানা উচিত যে ভারতের হাতে ঠিক কি আছে এবং বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী দাদা পাকিস্তানের ঠিক কি নেই। এবং সেই জায়গা থেকে তোমাকে বলবো যে আমাদের আকাশ, অর্থাৎ প্রথম অ্যাটাক তো অনেক ক্ষেত্রে আকাশ থেকেই হয়, ফলে আকাশ সুরক্ষাটা কত শক্তপোক্ত এবং কতটা সেটা কঠিন অন্য দেশের জন্য, সেই তথ্য দর্শকদের দেব। এবং আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে S-400, আমরা বলেছি এর আগে বহুবার, এই এয়ার ডিফেন্স সিস্টেম।
এবং বাংলাদেশের যে মুহূর্তে যে আশঙ্কা করা হচ্ছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে সেখানে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, ফলে সেখানকার এয়ারক্রাফট বা মিসাইল যদি মিস অ্যাডভেঞ্চারের জন্য সেখানকার জঙ্গি শিবির ব্যবহার করে, তাহলে ভারতবর্ষের জনপদ ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কারণে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কতটা শক্তিশালী সেটা বলার চেষ্টা করব। S-400 বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে ভারতের হাতে। রাশিয়া এর পায়োনিয়ার উদ্ভাবক, রাশিয়া তৈরি করে, এবং S-400 ট্রাম্প বলা হয়। ট্রাম্প শব্দের অর্থ বিজয়, অর্থাৎ যেখানে থাকে সেখানে সেই দেশকে এরা বিজয়ী করে। বাংলাদেশে যারা দর্শক যারা শুনছেন তারা ভালো করে শুনে নিন যে আপনাদের ঢাকা থেকে যদি কোনো রকম মুভমেন্ট হয় আমরা বুঝতে পারবো কীভাবে পারবো, সেই তথ্য যতটা বলা সম্ভব দিয়ে দিচ্ছি। S-400 মূলত S-400-এর যে বিষয়টি থাকে রাডার সিস্টেম, কন্ট্রোল রুম এবং নির্দিষ্টভাবে তার যে যাবতীয় এক্সিকিউশন হয় সেখান থেকেই। এই কন্ট্রোল রুমের মধ্যে থাকছে গ্রোভ স্টোন বলে একটি রাডার। এই গ্রোভ স্টোন রাডার তার আওতায় আসছে 600 কিলোমিটার রেঞ্জ, এবং প্রথম এই গ্রোভ স্টোন থেকে নির্দিষ্টভাবে সংকেত যাবে। আমি আবারও স্ক্রিনে দেখানোর চেষ্টা করব আমাদের স্ক্রিনে যে সংকেত যাবে কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুম থেকে সুইচ অন হবে, মিসাইল ছুটে যাবে নির্দিষ্ট টার্গেটে, অর্থাৎ যে টার্গেট তারা করছে। এক্ষেত্রে বলে রাখার প্রয়োজন যে ভারতীয় যে সেনাবাহিনী এই ধরনের মিসাইলকে বলছে সুদর্শন, অর্থাৎ সুদর্শন চক্র যেমন একবার আঙুল থেকে বেরিয়ে গেলে তা তার লক্ষ্যে পৌঁছে একেবারে ছিন্ন ভিন্ন করে দিত, ঠিক সেভাবেই আমরা এই নির্দিষ্টভাবে এই মিসাইলের কর্মদক্ষতা বা এর এক্সিকিউশন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তোমাকে বলে রাখবো যে নির্দিষ্টভাবে কমান্ড ভেহিকেলস বলে, অর্থাৎ এর যে কার্যকুশলতা তার মধ্যে রয়েছে। তোমাকে বলবো যে যখন একটা S-400-কে অন করা হয়, অন করার সঙ্গে সঙ্গে তার 600 কিলোমিটারের মধ্যে তার রাডার অন হয়ে যায়, এবং রাডার হওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্টভাবে 1 মিনিটে 300টা টার্গেট সে ডিটেক্ট করতে পারে। অর্থাৎ শিলিগুড়িতে যে S-400টা ইনস্টল করেছে ভারতীয় সেনা, সেটা যখন অন হবে তখন তার 600 কিলোমিটার এবং তার মধ্যে যেগুলো ঢুকবে সেই প্রত্যেকটা টার্গেট প্রতি মিনিটে 300টি করে সে ডিটেক্ট করতে পারবে। কোন কোন টার্গেট এবং কিভাবে মিসাইল যায় একটু বলে নেব যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 অ্যান্ড টাইপ 5 এই 5 ধরনের মিসাইল S-400 থেকে নিক্ষেপ হতে পারে। প্রথম টাইপ 1, এর মধ্যে 400 কিলোমিটার রেঞ্জ থাকে, এবং টাইপ 2-তে চলে আসবে 300 কিলোমিটার, তারপরে 200 কিলোমিটার, 120 এবং শেষ আসবে 40 কিলোমিটার টাইপ 5-এ। অর্থাৎ এর অর্থ হচ্ছে যদি খুব কম ক্ষমতা সম্পন্ন অর্থাৎ কম রেঞ্জও হয় সেটা S-400-এর আওতার বাইরে যাবে না। এবং S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের হাতে এই মুহূর্তে রয়েছে তাকে বলা হয় তার নাগালে কারা কারা থাকছে। তার নাগালে থাকছে নির্দিষ্টভাবে যে কোনো মিসাইল, অর্থাৎ ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM আমরা বলি, ক্রুজ মিসাইল। এছাড়া তোমাকে বলবো যে কোনো স্টেলথ প্রযুক্তির যে এয়ারক্রাফট হয়, অর্থাৎ পঞ্চম প্রযুক্তির যে এয়ারক্রাফট হয়, সেগুলো এই নির্দিষ্টভাবে S-400-এর আওতায় চলে আসছে। অর্থাৎ তার কারণটা হচ্ছে তুমি দেখবে যে তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার তরফে F-35 যে 5th জেনারেশন এয়ারক্রাফটের হাতে পায়নি, তার কারণ তুরস্কের হাতে S-400 আছে। আমেরিকার থেকে যারা 5th জেনারেশনের এয়ারক্রাফট কিনছে, যেমন পাকিস্তানের লাহোর বা করাচি থেকে যদি কোনো এয়ারক্রাফট ভারতের দিকে যদি এখন হাতে পায়নি, পাবে কিনা আমরা জানি না, পঞ্চম প্রজন্মের সেই এয়ারক্রাফট যদি মুভমেন্টও করে তাহলে S-400 সেটা ডিটেক্ট করতে পারবে। যে কারণে স্টেলথ প্রযুক্তি অর্থাৎ পঞ্চম প্রজন্মের বিমান, একই সঙ্গে কোনো ড্রোন, যে ড্রোন এখন বাংলাদেশ ওড়াচ্ছে TB2 তুরস্কের ড্রোন, তার সমস্ত মুভমেন্ট S-400-এর কাছে একদম নির্দিষ্টভাবে রয়েছে, এবং সেটা যে কোনো মুহূর্তে নিষ্ক্রিয় করা ভারতের পক্ষে খুব সহজতম কথা বলেই আমরা জানি বা আমরা মনে করে থাকি। এবং নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে এই S-400 থেকে মিসাইল নিক্ষেপ করা হয়, একে ভারতীয় সেনাবাহিনী বলে সুদর্শন চক্র। অর্থাৎ একবার নিক্ষেপ করে দেওয়া হলে সে তার নির্দিষ্ট আঘাতে একদম আঘাত করবেই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে। এবং এই S-400 মিসাইলের যে গতিবেগ তাকে বলা হয় 14 ম্যাক। 14 ম্যাকের অর্থ হচ্ছে 17,702.43 কিলোমিটার, মানে 18,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। তুমি অভিক, তোমাকে বলছি S-400 থেকে যদি আমরা মনে করছি যে ঢাকা থেকে কোনো জঙ্গি গোষ্ঠী করবে না, হয়তো সেই সাহস নেই, হয়তো কোনো এয়ারক্রাফট নিয়ে ওঠার চেষ্টা করলো ভারতের দিকে, তাদের MiG-29 আছে 8খানা, তো S-400 এই 8খানা MiG-29 যদি একসঙ্গে ওড়ার চেষ্টা করে তাহলে S-400 1 মিনিটে 300টা তার টার্গেটকে ডিটেক্ট করতে পারে।
তো 8খানা এবং 300টার বিভাজন নিশ্চয়ই ঢাকার মানুষ বুঝতে পারছেন প্রথমত। দ্বিতীয়ত S-400 অন করে তার যখন মিসাইলকে আমরা নিক্ষেপ করব, সেই মিসাইল নিক্ষেপ করার পরে তার গতিবেগ হবে ঘন্টায় প্রায় 18,000 কিলোমিটার। দেখা গেছে যে পৃথিবীতে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন যে ফাইটার জেট আছে তার গতিবেগ 3,000 3,500-এর কাছাকাছি হয়ে থাকে। ফলে এত দ্রুত গতি সম্পন্ন মিসাইল মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত একেবারে হবে জনপথকে। এবং যে তথ্য তুমি দিচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে বাড়াবাড়ির জায়গায় বাংলাদেশ চলে গিয়েছে তাতে ভারতের অত্যন্ত দ্রুততার সঙ্গে এই দ্রুতগতির নানা রকম সামরিক প্রস্তুতি যেমন রয়েছে, একই সঙ্গে এই বাড়াবাড়ি যত তাড়াতাড়ি তারা বুঝবে ততই তাদের জন্য ভালো। জিরো টলারেন্স কি এবার দেখাবে ভারত, তার কারণ দুদেশের মধ্যে হয়েছে বৈঠক গতকাল। গুরুত্বপূর্ণ বৈঠকের পরেও ভারত আশাবাদী থাকলেও বাংলাদেশ লাগাতার চালিয়ে যাচ্ছে তাদের বাড়াবাড়ি। চিফ হুইপের সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, আকাশপথের সুরক্ষা থেকে শুরু করে অত্যাধুনিক সমরাস্ত্রের ক্ষেত্রে সর্বশেষ এখনো পর্যন্ত কৌশলগতভাবে কি কি সিদ্ধান্তের খবর পাওয়া যাচ্ছে? নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আর্মিকে অ্যালার্ট মোডে রাখা রয়েছে, সিলেটে তাদের এয়ারবেসকে অ্যালার্ট মোডে রাখা রয়েছে, ফলে অসমে সেখানে তেজপুরে আমাদের সুখোই এয়ারবেস রয়েছে এবং সুখোইগুলোকে আমরাও মানে অ্যালার্ট মোডে রেখেছি। নির্দিষ্টভাবে শিলংয়ে রয়েছে ভারতীয় বায়ুসেনার হেডকোয়ার্টার, ফলে সেখানেও অ্যালার্ট জারি রয়েছে এবং নির্দিষ্টভাবে সীমান্তরক্ষী বাহিনীকে মারাত্মকভাবে একদম রেড অ্যালার্টে রাখা রয়েছে বিভিন্ন সীমান্তে, তুমি সেই ছবি দেখবে। এবং একই সঙ্গে আমরা নির্দিষ্টভাবে আমাদের তরফে গতকাল আমরা জানিয়েছি, আজকেও বারবার জানাচ্ছি যে ঘাতক ড্রোন এবং ক্যাটস ওয়ারিয়ার ড্রোন, এই দুটো ড্রোন, একটা নির্দিষ্টভাবে ঘাতক ড্রোন যেটা রয়েছে সেটা একেবারে সরাসরি ওয়ানো থেকে উড়ে যাবে এবং ক্যাটস ওয়ারিয়ার সুখোই নিয়ন্ত্রিত হয়। এই দুটো ড্রোনকে ইতিমধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা হাতে পেয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি। সেগুলোকে পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে ডিপ্লয় করা হবে বা সেগুলোকে মোতায়েন করা হবে। কিন্তু এই প্রশ্ন তো ছিল না। বিক্রম মিশ্র যিনি গেছিলেন, সদর্থক মনোভাব নিয়ে আমরা গেছিলাম এবং আমরা আমাদের বক্তব্য জানিয়েছিলাম। ঢাকার তরফে বেশ কিছু দাবি দাওয়া করা হয়েছে, সেগুলোকেও আমরা মাথায় রেখেছি। তারপরে এই বৈঠক যখন প্রায় শেষ হবে করছে, সেই সময় দেখা গেল ভারত দখলের হুমকি দিচ্ছে এই নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো, এবং তারা সিলেট বিভিন্ন অংশে তারা একেবারে ঘোড়ার পিঠে চড়ে তারা গজওয়ায়ে হিন্দের ডাক দিচ্ছে এবং হাতে আইসিসের পতাকা সারা বিশ্বে এই পতাকা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী। সারা বিশ্বের তাবর দেশ আইসিসকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশের কেউ বলুক তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার দেশে বা তাদের দেশে রাজধানীর বুকে আইসিসের পতাকা নিয়ে স্কেটিং করছে, ভাবা যায়? আইসিসের পতাকা হাতে পার্শ্ববর্তী দেশ দখলের হুমকি দিচ্ছে। এগুলো কোথাকার সহনশীলতা? এটা কোথাকার সুন্দর ভাবমূর্তি প্রতিবেশী রাষ্ট্রের জন্য? ভারতবর্ষ একটা বড় রাষ্ট্র, তার শক্তি অনেক বেশি, এটাই স্বাভাবিক। পাকিস্তান তার কাছে অনেক ছোট, বাংলাদেশ তো হয়তো ম্যাপের মধ্যেই আসে না, কিন্তু আমরা তো সহনশীলতা প্রদর্শন করছি। আমরা তো এত বড় রাষ্ট্র হয়েও আমাদের তরফে বিদেশ সচিব গেছেন, সেখানে একটা গ্রহণযোগ্য বৈঠক হচ্ছে, আলোচনা হয়েছে, আলোচনার মধ্যে মিটতেই পারে। কিন্তু এই মৌলবাদীরা বলা হচ্ছে যে এই যে হিজবুত তাহরির নেতা মেহফুজ আলম, যার কথা, এই মেহফুজ আলমের কথাতে মূলত এই ইউনূস সরকার নাকি চলছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এসছে। এই মেহফুজ আলম নাকি ঢাকা ক্যান্টনমেন্টে বসে থাকছে এবং এই মেহফুজ আলমের কথায় নাকি বাংলাদেশ সেনা নিয়ন্ত্রিত হচ্ছে। এই মেহফুজ আলম বিভিন্ন সময় আফগানিস্তান এবং করাচিতে ট্রেনিং নিয়েছেন জঙ্গি শিবিরে। শুধু এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করবো, ঠিক অগাস্টের আগে থেকে যেভাবে জামাতের নিয়ন্ত্রণ ক্রমশ কায়েম হচ্ছিল, তারপর হুজি বা জৈসি মোহাম্মদ বা এখন মেহফুজ আলমের নাম উঠছে, অর্থাৎ এই একের পর এক জঙ্গি গোষ্ঠীর নেতাদের কার কতটা ক্ষমতা, কতটা আধিপত্য, কতটা দখলদারি থাকবে, তাই নিয়ে কি তাদের আভ্যন্তরীণ একটা চাপানুতোর লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই? দেখো, এই ছবিটা পরিষ্কার। তুমি সাম্প্রতিক সময়ে আল বাসার সরকারের যে পতন হয়ে গেল সিরিয়াতে, সেখানে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা এবং আইসিস, এই দুই জঙ্গি গোষ্ঠী মিলে HTS ফর্ম করলো। অর্থাৎ জঙ্গি গোষ্ঠীগুলো যখন নিজেরা খেই করতে করতে, মারামারি করতে করতে তারা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়, তখন তারা যুথবদ্ধ হয়, জোটবদ্ধ হয় এবং সিরিয়া দখল করা হয়েছে। এই জোটবদ্ধ ভূমিকার জায়গা থেকে HTS-এর কম্বাইন্ড ফোর্স সেখানে গিয়ে বাসার সরকারকে সেখানে সরিয়ে দেয়। বাংলাদেশ দীর্ঘ প্রায় 14 বছর সেখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী নিষিদ্ধ ছিল, ফলে তাদের ধার ভার দুই কমেছে বলা যায়। এবং আজকের সময় দাঁড়িয়ে তারা চাইছে একসঙ্গে এসে আগে লড়াই করতে। এক্ষেত্রে হিজবুত তাহরির যেহেতু অনেকটা এগিয়ে এসছে, তারা চাইছে লিড করতে।
কিন্তু তুমি দেখবে হুজি যেহেতু অনেক পুরনো জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের ক্ষেত্রে, ফলে হুজি বলছে যে আমাদের পুরনো জমি ফিরিয়ে দাও। ফলে জঙ্গি গোষ্ঠী যেগুলো প্রায় 14 থেকে 17টি নিষিদ্ধ গোষ্ঠী বাংলাদেশে ছিলই, সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এবং হোলি আর্টিজানের ক্ষেত্রে যে রেহমানিয়া, অর্থাৎ তোমাকে বলবো যে রেহমানিয়া অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে, এরা সবাই চাইছে জমিতে বাংলাদেশের সোনার বাংলার জমি যাবে জঙ্গিদের হাতে। ফলে নির্দিষ্টভাবে এই লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ের ক্ষয় বা সেই লড়াইয়ের ফলাফল বা লড়াইয়ের জন্য হয়তো সাফার করতে হতে পারে বাংলাদেশের মানুষকে বলে একটা বড় অংশ মনে করছেন। একেবারে সত্যি, এখান থেকে আরও একটা বিষয় বোঝার চেষ্টা করব যে একদিকে বিএনপির তরফ থেকে যে ভূমিকা এই অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে নেওয়া হয়েছিল, আজ বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি, রাজনৈতিক দল হিসেবে তাদের অর্থাৎ খালেদা জিয়ার এই দল, তাদের অবস্থান কি এক, এবং জঙ্গি গোষ্ঠীগুলো তারা তাদের মতো ক্ষমতা কায়েমের লড়াই চালাচ্ছে, ইউনূস তার সঙ্গে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ কতটা কার্যকরী, সব মিলিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে আখেরে এই পরিস্থিতি মোকাবিলার জন্য তারা আদৌ কোনো চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি, নাকি নিজেদের ক্ষমতা কতটা কায়েম করা যায় সেই লড়াইয়ে গিয়ে আখেরে মোটের ওপর দেশটার ক্ষতি করছে এবং ভারতের সঙ্গে শত্রুতা ক্রমশ বাড়িয়ে চলেছে? সত্যজিৎ, দেখো, ভারতের ওপর যে শত্রুতা ভারতের সঙ্গে চলছে সেটা তো পরিষ্কার ছবি, এবং সেই ছবি পরিষ্কার হচ্ছে বেশি করে যে যখন বারে বারে আমরা বার্তা দেওয়ার পরও নির্দিষ্টভাবে তারা কিন্তু কোনো সদর্থক পদক্ষেপ এখনো পর্যন্ত দেখায়নি। তার ফলে এটা মনে করা যায় যে ভারতের সঙ্গে তারা সখ্যতা হতে চাইছে না, এবং যে কারণে এই জঙ্গি গোষ্ঠীগুলোর দাপাদাপি আমরা আরও প্রকাশ্যে দেখতে পাচ্ছি, এবং কোথাও যেন নিয়ন্ত্রণ সরকারের পুরো বিষয়টা সিস্টেমটার উপর থেকে ক্রমশ কমছে, সেই ছবি এবং গোয়েন্দা রিপোর্ট তা আরও পরিষ্কার করছে। আমি চীন বা পাকিস্তানের মদত, মূলত পাকিস্তানের সঙ্গে তাদের দুদেশে যাতায়াতের ক্ষেত্রে যে অত্যন্ত সরলীকরণ করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, এসব ক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা বা অন্যান্য পার্শ্ববর্তী দেশ রাশিয়া তারা কতটা এক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়ে পদক্ষেপে সরাসরি ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে? এক্ষেত্রে দাঁড়িয়ে ভারত আশাবাদী ছিল, কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত মৌলবাদীদের হাতেই রাজধানীর রাজপথ সহ দেশ জুড়ে চলছে জঙ্গিদের দাপাদাপি। সেই ছবি আপনাদের দেখিয়েছি, তার কারণ প্রকাশ্যে নিষিদ্ধ আইসিসের পতাকা নিয়ে এবার হুঙ্কার, গাজওয়া হিন্দের নামে ভারত দখলের হুমকি। এর আগে আপনাদের দেখিয়েছি যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করব, কখনো বাংলা, বিহার, ওড়িশা আমরা দখল করব, কখনো দিল্লির মসনদে গিয়ে বসবো, এই ধরনের হুমকি একের পর এক জঙ্গি নেতা দিয়ে আসছিলেন। আর কাজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল যে ছবি আমরা দেখেছিলাম সেখান থেকে সত্যিই আমি একেবারে স্পষ্টতই জানতে চাইবো যে এই অবস্থায় দাঁড়িয়ে ভারত যতই গোটা পরিস্থিতি মোকাবিলার জন্য একটা আলোচনা সাপেক্ষে সমাধানের পথ খুঁজুক না কেন, বাংলাদেশ যে অবস্থান নিচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা রাশিয়ার কি ভূমিকা হতে পারে? দেখো, নির্দিষ্টভাবে রাশিয়ার যে ভূমিকা খুব পরিষ্কার। তোমাকে বলে রাখবো যে রাশিয়ার সঙ্গে আমাদের যে বিভিন্ন চুক্তি সেগুলো সম্পূর্ণ কালকেই আমরা গতকালই আইএনএস তুশিল যেটা যুদ্ধজাহাজ পেয়ে গেছি। আমেরিকার সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর হতে চলেছে বলে বিভিন্ন অংশ মনে করছে, এবং সবথেকে বড় কথা যে আশঙ্কা আমরা করছি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী সময় আরও বিস্তারিত বলার চেষ্টা হয় যে বাংলাদেশের যে অস্ত্র ভাণ্ডার যা পাকিস্তানের হাত থেকে এসে পৌঁছচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এবং সেখান থেকে জঙ্গি শিবিরের হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে, এবং জঙ্গি শিবির তারা একেবারে এককাট্টায় ভারতকে আক্রমণ গজওয়া হিন্দের ডাক দিচ্ছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। ফলে নির্দিষ্টভাবে এই জঙ্গি শিবির যদি কোনো মিস অ্যাডভেঞ্চারের চেষ্টা করে তাহলে ভারতের ক্ষেত্রে সেটা ক্ষতি হতে পারে, যে কারণে ভারত আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলেই একটা বড় অংশ মনে করছে। একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার সতীশ মুখোপাধ্যায়, বিস্তারিত জানালেন। পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রয়েছে আমাদের, তবে এটা স্পষ্ট জিরো আর এটা বলা যায় যে বাংলাদেশ যে লাগাতার করে চলেছে বাড়াবাড়ি, যত বুঝবে তাড়াতাড়ি তাদের জন্য ততই ভালো।